জয়েন করেছো। ওকে, চলে যাচ্ছি অপচয়। অপচয় বলতে তোমাকে যদি কখনো এক কথা জিজ্ঞেস করা হয় অপচয় বলতে কি বোঝো, যে কোনো কেউ জিজ্ঞেস করে তুমি একজন বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, সো অপচয় বলতে তুমি কি বোঝো, ডেপ্রিসিয়েশন বলতে তুমি কি বোঝো, তুমি সিম্পলি উত্তর করো এটা একটা কস্ট অ্যালোকেশন প্রসেস। কস্ট অ্যালোকেশন প্রসেস অর্থাৎ খুব সাধারণ ভাষায় বলতে গেলে অপচয় হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। আচ্ছা, কখন আমরা ব্যয় বলি আর কখন আমরা খরচ বলি এই সংক্রান্ত একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা অলরেডি জয়েন করেছো কমেন্ট সেকশনে একটু দেখে নিই তাদের কি আমাদেরকে কিছু বলার আছে কিনা। ওকে, সো কমেন্ট সেকশনে আমাদের সাথে জয়েন করেছো নিশাদ, হ্যালো নিশাদ। আর আমাদের সাথে আজমির জয়েন করেছো মিরপুর থেকে। আজহার বলেছো হ্যালো হ্যালো। আরও আছো মুহাইমিন, তারেক, তামিম, তামিম বলছো সাবার থেকে। আয়শা আছো, আরও আছো তুষার, আরও আছো আশিকুর, ইশতিয়া, অনন্ত, অনন্ত আমাদেরকে হাই জানিয়েছে, হ্যালো অনন্ত। আর নওশাদ আছো, মানারুল আছো, আরও আছো ইয়াসিন। অলরাইট, আমাদের সাথে আরও অনেক বন্ধুরা এসে জয়েন করছে। সো তারা জয়েন করতে করতে আর আমাদেরকে তাদের কলেজের কথা জানাতে জানাতে আমরা আমাদের পড়াটা একটু আগিয়ে নিয়ে যাই। ওকে, সো ব্যয় আর খরচ এই দুটো শব্দ আমরা ব্যবহার করে থাকি যে কোনো ধরনের যখন আমাদের কাছ থেকে টাকা আউটফ্লো হয় সেটাকে বোঝানোর জন্য। ইংলিশের ক্ষেত্রে একটা ছোট ঘটনা হয়, সেটা হচ্ছে ইংলিশে আমরা ব্যয় বলতে বোঝাই কস্ট এবং খরচ বলতে বোঝাই এক্সপেন্স। আচ্ছা, বাংলায় অনেক সময় হয় কি ব্যয় কিংবা খরচ এই কথাটা বলা হয়, অর্থাৎ ব্যয় শব্দটার প্রতিশব্দ হিসেবে আমরা খরচ ব্যবহার করি। যেমন আমরা কিন্তু কখনো বলি না যে আমি ভাড়া ব্যয় করলাম, আমরা কিন্তু বলি না আমরা বেতন ব্যয় করলাম, আমরা বলি ভাড়া খরচ করলাম, বেতন খরচ করলাম। এই কারণে কি হয় ইংলিশের সাথে বাংলা একটা ছোট্ট কনফিউশন হয়। যখন আমি তোমাকে বলছি ব্যয় বন্টন প্রক্রিয়া, এটার মানে কিন্তু এটা না যে আমি খরচ বন্টন করব। খরচ কিন্তু বন্টন করা যায় না, বিকজ খরচ একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে সম্পন্ন হয়। নির্দিষ্ট হিসাবকাল। আর ব্যয় শব্দটা হচ্ছে অর্থাৎ যেটা কস্ট, এই কস্ট বা ব্যয় এটা কি আমরা বন্টন করি, বিকজ ব্যয় সবসময় আচ্ছা একটু মুছে দিই, ব্যয় সবসময় একের অধিক হিসাবকালের মধ্যে বন্টন করা হয়। এক এর অধিক, ঠিক আছে, ব্যয় সবসময় একের অধিক হিসাবকালের মধ্যে নিঃশেষ করা হয়, আর খরচ সবসময় একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে শেষ করা হয়। এই জিনিসটা ইংলিশের সাথে একটু ডিফার করে, বিকজ ইংলিশে যখন তুমি বলছো কস্ট তখন শুধুমাত্র ব্যয় ধরে নেওয়া হচ্ছে, আর যখন বলছো এক্সপেন্স তখন কেবলমাত্র খরচ ধরে নেওয়া হচ্ছে। আচ্ছা, এই ছোট্ট কথাটা কেন জানিয়ে রাখলাম, যখন বলছি ব্যয় বন্টন প্রক্রিয়া তখন কিন্তু এটা ইংলিশের রিফ্লেকশনটা খুব ইজি, সেটা হচ্ছে কস্ট অ্যালোকেশন প্রসেস, যেটা হচ্ছে তোমার অপচয় বা ডেপ্রিসিয়েশনের সবচাইতে ছোট্ট সংজ্ঞা। ঠিক আছে, তো এখন অপচয় থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে কিছু বলা উচিত, সেটা হচ্ছে আচ্ছা আমাদের কমেন্ট সেকশনে যারা আছো আরেকবার একটু দেখে নিই কারা কারা আছে এবং তারা কি আমাদেরকে কিছু বলছো কিনা। আচ্ছা এসএসসি, আচ্ছা আমাদের সাথে এসএসসি এক্সামিনার জয়েন করেছো প্রিয়। প্রিয়, তোমার জন্য আমাদের এসএসসির জন্য আসলে আজকে আমি টপিকটা পুরোপুরি প্রিপেয়ার করিনি, বাট আমার মনে হয় অপচয়টা তোমার জেনে রাখা খুবই প্রয়োজন, বিকজ অপচয় থেকে যেহেতু অনেক রেলেভেন্ট কোয়েশ্চেন তুমি পাবে, সো আমার মনে হয় তুমি এইচএসসি আজকে ক্লাসটা করো, যেই পার্টটা তোমার বুঝতে খুব একটা সমস্যা হবে। দেখো আজকে একটু হেল্প হয় কিনা। আর এসএসসি স্টুডেন্টদের জন্য আমাদের ওয়েবসাইটে অনেক অনেক কুইজ আপলোড করা হয়েছে, তো তুমি এই ফাঁকে একটু কুইজ পার্টটা ঘুরে আসতে পারো। আচ্ছা, তো কথা বলছিলাম অপচয় নিয়ে, ব্যয় বন্টন প্রক্রিয়া নিয়ে। খেয়াল করে দেখো, যখন তুমি একটা সম্পদ ক্রয় করো, একটা সম্পদ ক্রয় করলে আমি কিন্তু কখনো বলি না সম্পদের পিছনে খরচ করেছি, আমি বলি একটা সম্পদ ক্রয় করেছি, ক্রয়টাকে আমরা বলি ব্যয়। কেন ব্যয় বলি? খুব সিম্পল, একটু আগেই বলছিলাম যেহেতু এটা একের অধিক হিসাবকালে নিঃশেষ করা হবে। আচ্ছা, তো মনে করো একটা আসবাবপত্র কিনলাম, আসবাবপত্র কিনলাম 10,000 টাকা, 10,000 টাকা। এটার আয়ুষ্কাল বা এটার কাছ থেকে আমি ইকোনমিক বেনিফিট পাবো আগামী 10 বছর সময় পর্যন্ত। এক্ষেত্রে একটু বলে রাখি এই 10,000 টাকাটাকে আমি কি বোঝাচ্ছি। 10,000 টাকাটা হচ্ছে আমার জন্য ক্রয় মূল্য। আচ্ছা, এখন এই ক্রয় মূল্যের মধ্যে আমি কি কি যোগ করেছি এটা একটু তোমাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন। ক্রয় মূল্য হচ্ছে সেই মূল্য যেই মূল্যটা হচ্ছে তোমার আসবাবপত্রটা কেনা থেকে শুরু করে
ব্যবহার করার আগ পর্যন্ত যা যা খরচ হবে সব কিছুর যোগফল। খুব সিম্পল। তুমি একটা জিনিস ক্রয় করলে, সে ফর এক্সাম্পল আমি একটা মোবাইল ফোন কিনলাম। মোবাইল ফোনটা কেনার পর আমি কিন্তু মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি না, আমাকে মোবাইলের জন্য একটা সিম কার্ড কিনতে হয়। আবার যেহেতু এখন সবাই স্মার্টফোন ইউজ করি, যেহেতু স্মার্টফোন ইউজ করে তুমি আশা করছি আজকে আমাদেরকে দেখে নিচ্ছ, সো সেই স্মার্টফোনের জন্য একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাই না? আচ্ছা, এরপর আমরা ফোনটা যাতে হাত থেকে স্লিপ করে না যায় এই জন্য একটা ফোনের জন্য ব্যাক কভার কিনি। আরো অনেক কিছু করি আমরা ফোনের জন্য, ডেটা কেনার কাজ করি। এই সমস্ত খরচ তুমি তোমার ফোনের সাথে যোগ করে বলো যে আমার ফোনটার পেছনে খরচ এত টাকা। বিকজ তুমি যখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফোনটাকে কোনো কারণে বিক্রি করতে যাও, তুমি কিন্তু সবসময় চাও যাতে করে তোমার ফোনটার পেছনে যা যা খরচ হয়েছে তার সাথে তুলনায় যাতে একটু তোমার লাভের দিকে তুমি থাকো, তাই না? আমরা যাতে বিক্রয় করে কিছুটা লাভ অর্জন করতে পারি। এ কারণে আসবাবপত্রের ক্ষেত্রেও সেম। আসবাবপত্রের 10,000 টাকা ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য হচ্ছে সেই ক্রয় মূল্য যেটা কিনা আমার ক্রয় মূল্য হচ্ছে বাজার থেকে কেনার পর ব্যবহার করার আগ পর্যন্ত যা যা খরচ হবে। যেমন এই আসবাবপত্রটা কিনে নিয়ে আসার সময় তোমার নিশ্চয়ই পরিবহনের পেছনে একটা খরচ হয়েছে। আচ্ছা, এই আসবাবপত্রটা সংস্থাপনের ক্ষেত্রেও নিশ্চয়ই তোমার খরচ হয়েছে। আর যদি এরকম হতো আসবাবপত্রটা কোনো কারণে মেরামত করতে হতো, মেরামত করে পরবর্তীতে তুমি ব্যবহার করছো, খেয়াল করো মেরামত কিন্তু এমন না যে মেরামতটা তোমার সবসময় ব্যবহার করার পর ভেঙে গেলে তখনই মেরামত করতে হবে। শুরুতেও তুমি মেরামত করে নিতে পারো। যদি তাই বলা হয় যে বছরের শুরুতে মেরামত করা হলো, তখন বছরের শুরুতে মেরামতের সেই খরচটা তোমার ক্রয় মূল্যের সাথে যোগ হবে। ঠিক আছে? সো এটা ছিল ক্রয় মূল্য। এরপর আয়ুষ্কাল। আয়ুষ্কাল হচ্ছে এই যে বললাম 10 বছর সময়, এই 10 বছর এই বড় একটা লম্বা টাইম স্প্যান, রাইট? এই টাইম স্প্যানটাতে আমি এই আসবাবপত্রটার সম্পূর্ণ বেনিফিট আমি পাবো। অর্থাৎ আমি এন্টিটি, আমি কিনেছি, আমার নামে হিসাব করা হচ্ছে। আমার কাছে যতদিন পর্যন্ত এই সম্পদটা আমার হেফাজতে থাকবে, অর্থাৎ যতদিন পর্যন্ত এই সম্পদটার সম্পূর্ণ কনজামশন অর্থাৎ উপযোগ আমি ভোগ করব, ততদিন পর্যন্ত এই আসবাবপত্রটা আমার কাছে আয়ুষ্কাল হিসেবে আমি দেখাবো। খুব সিম্পল। এরপর দেখাচ্ছিলাম আসবাবপত্রের ক্রয় মূল্য 10,000 টাকা, আয়ুষ্কাল 10 বছর। আমি এখন অবচয়টা একটু দেখাই। খেয়াল করো আসবাবপত্রটা প্রথম বছরে আমি যেহেতু 10 বছর পর্যন্ত, সো আমি কি করব, এই 10 বছর সময়ের মধ্যে আমার যে ব্যয়ের কথা বলছিলাম অর্থাৎ 10,000 টাকা ক্রয় মূল্য ব্যয়, এই ব্যয়টাকে আমি 10 বছরে ভাগ ভাগ করে দেখাবো। সো আমি কি করবো, প্রথম বছরে দেখাবো, দ্বিতীয় বছরে, তৃতীয় বছরে, এরকম করে আমি 10 বছরের মধ্যে এই 10,000 টাকাটার ব্যালেন্সটা 0 দেখাবো। এটাই হচ্ছে আমার অবচয়ের মূল কনসেপ্ট। ওকে, সো প্রথম বছরে কি করলাম, প্রথম বছরে বললাম আমার 1,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এখানে এসে দেখো আমি আমার ভাষাটা চেঞ্জ করে ফেলছি। আমি ফার্স্টে বলছিলাম যে 10,000 টাকা আমার জন্য একটা ব্যয়, কিন্তু যখন 1,000 টাকা দেখালাম প্রত্যেক বছর অর্থাৎ এক একটা হিসাবকালে, তখন কিন্তু আমি বললাম এটা আমার জন্য খরচ। এখন দেখো তো আমি একটু আগে যে কথাটা বলছিলাম এটার সাথে মেলে কিনা, যে তুমি ব্যয়টাকে অনেকগুলো হিসাবকালে, এই যে অনেকগুলো হিসাবকালে তুমি বন্টন করছো, এবং যেই হিসাবকালটাতে নির্দিষ্ট ওই একটা হিসাবকালে যার সম্পূর্ণ ভোগ নিঃশেষ হয়ে যায় সেটাকে বলেছিলাম খরচ। এখন দেখো তো এটা কি মেলে কিনা। যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে ছটপট কমেন্ট সেকশনে মেনশন করে দাও, নো প্রবলেম। সো বলছিলাম যে 1,000 টাকা আমি খরচ দেখাচ্ছি, এরকম করে প্রত্যেক ইয়ারে আমি কাজটা রিপিট করব। রিপিট করার পর কি হবে, এই 10ম বছরে যখন আমি 1,000 টাকা শেষ দেখায় ফেললাম, এই 1,000 টাকা দেখানোর পর আমার এই সম্পদের ব্যালেন্সটা হয়ে যাবে 0। সম্পদের ব্যালেন্সটা যখন 10,000 টাকা থেকে আমার 1,000 টাকা কমাতে কমাতে 0 হয়ে গেল, ওই 0টা করাই ছিল আমার মূল লক্ষ্য। কি করলাম, আমি বললাম আমি 10 বছরে এই 10,000 টাকার আসবাবপত্রটার সম্পূর্ণরূপে উপযোগ নিঃশেষ করেছি। কিভাবে নিঃশেষ করেছি, প্রত্যেক বছর আমি 1,000 টাকা করে ব্যবহার জনিত যে ক্ষয়, অর্থাৎ সম্পত্তিটা, অর্থাৎ যে আসবাবপত্রটা তুমি ব্যবহার করছো, হতে পারে একটা কাঠের আসবাবপত্র, সেই কাঠের আসবাবপত্রটা ব্যবহার করার ফলে কেউ মনে করে বসছে, বা এটা একটা টেবিল হতে পারে, সো এটা ক্ষয় হচ্ছে। এই ক্ষয়টাকে আমি, যেহেতু আমরা অ্যাকাউন্টেন্সিতে পড়াশোনা করছি, যেহেতু আমরা অ্যাকাউন্টিং পড়ছি, সো অ্যাকাউন্টিং আমরা কি করি, আমরা সমস্ত কিছুর হিসাব রাখি। এই কারণে আমরা একটা কিছু ব্যবহার করলে আমরা বলি এত পরিমাণ টাকা ব্যবহার করছি, এত পরিমাণ টাকা আমি ভোগ করছি বা কনজিউম করছি, অর্থাৎ এটা আমার একটা এক্সপেন্স। সো এইভাবে একটু ছটপট দেখে আসি আমাদের কমেন্ট সেকশনে কারা কারা আছো, তাদের কি কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, নিশাদ বলেছো আপু এটা কি ক্রমহ্রাসমান নিয়ম কিনা। আচ্ছা, ক্রমহ্রাসমান নিয়মে আমরা এখন পর্যন্ত যাইনি, আমরা আসলে কথা বলছি অবচয়টা কেন করি।
এই কনসেপ্টটা পর্যন্ত। সো আমরা এখন সরল রৈখিক বা ক্রমহ্রাসমান কোনো কিছু নিয়ে মাথাটাকে একদম জ্যাম করবো না, খুব সিম্পলি চিন্তা করবো একটা জিনিস ব্যবহারের ফলে কিভাবে অপচয় হয়, জাস্ট এইটুকুন কনসেপ্টে আমরা আগে যাই, দেন আমরা একটু ফার্দার একটু অ্যাডভান্সডে যাবো। বিকজ আমি জানি যে তোমরা অনেক ভালো পড়াশোনা করে এসছো, বেশ প্রিপেয়ার আজকে ক্লাসের জন্য। সো আমরা একটু আস্তে আস্তে যাই, তাহলে আমাদের যারা বন্ধুরা আস্তে আস্তে এসে জয়েন করছে তাদেরও বুঝতে একটু ইজি হবে। ওকে, সো যেটা বলছিলাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 10 বছর পর কি হবে সেটা আমার কনসার্ন। সো এই 10 বছর পর আমার ব্যালেন্সটা হয়ে গেল 0। এই 0টা করাই হচ্ছে আমার অপচয়। এখন তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখেছি, আশা করি ঝটপট আমাকে প্রশ্নটার উত্তর সবাই করে দিবে। প্রশ্নটার উত্তরটা করতে থাকো, বাই দ্যাট টাইম আমি তোমাদের কমেন্ট সেকশনে এটার উত্তরের জন্য অপেক্ষা করব। সো প্রশ্নটা হচ্ছে, আমি তোমাদের জন্য এখানে অপশন দিয়ে দিয়েছি A B C, দেখতেই পাচ্ছ। সো আমাকে একটু ঝটপট বলে দাও যে এটার অ্যান্সারটা কি হবে, দেন আমি ফার্দার তোমাদের জন্য অন্য টপিক নিয়ে আলোচনা করব। আমাকে একটু ঝটপট বলে দাও যে নিম্নের কোন খরচটি নগদে প্রদান করা হয় না। আমরা তো সাধারণত যে কোনো ধরনের খরচ আমরা নগদে দেখাতে চাই, তাই না? আমরা সবকিছু কিন্তু নগদে এটার একটা হিসাব রাখি, কিন্তু আমাকে একটু বলো যে কোন একটা খরচ, এটা একটা হিসাব, বাট এখানে কোনো নগদ টাকা আমার হাত থেকে চলে যায় না, বাট আমি একটা নগদ টাকা সমপরিমাণ হিসাব রাখি। একটু ঝটপট আমাকে কমেন্ট সেকশনে বলে দাও A B or C। সবার ফার্স্টে আমাদেরকে রাইট অ্যান্সার করেছিল নাবিলা, থ্যাংক ইউ সো মাচ নাবিলা। নাবিলা আমাদেরকে বলেছে রাইট অ্যান্সার বি, উইচ ইজ অপচয়। আমাদেরকে আরো রাইট অ্যান্সার করেছে অনিক, দেবজিৎ, নিশাদ। নিশাদ লাস্ট ক্লাসে বলছিলে তোমার রাইট অ্যান্সার পড়া হয় না, দেখলে আজকে কিন্তু তোমার রাইট অ্যান্সারটা আপ করে ফেলেছি। আয়েশা বলেছো, নিশান বলেছো, মোহাম্মদ মাহফুজ বলেছো অপচয়, এক্স্যাক্টলি। আর রাজ বলেছো বি হবে, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ বলেছো বি হবে, আর পাপড়ি বলেছো বি হবে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমাদেরকে যারা রাইট অ্যান্সারটা দিতে পেরেছো তাদেরকে অনেক অনেক কনগ্রেচুলেশনস। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটু এর পরের টপিকটাতে, যেখানে আমরা বলবো অপচয়ের জার্নালগুলো কি হয় এবং কোথা থেকে এই অপচয়টা আসলে আসলো। সো যখন বলছিলাম যে অপচয়টাকে আমি প্রত্যেক বছর একটা খরচ হিসেবে দেখাই, কেন খরচ হিসেবে দেখাই? বিকজ যখন বলছিলাম আমি ব্যয়টাকে একটা একাধিক হিসাবকালের মধ্যে বন্টন করব, আচ্ছা একাধিক হিসাবকালের মধ্যে বন্টন করে দিলাম। সো ওই পার্টিকুলার ইয়ারে যখন তুমি ওটার খরচটা কতটুকু কনজিউম করলাম, এটাকে তুমি একটা টাকার অ্যামাউন্টে হিসাবভুক্ত করছো, ওটাকে বলছি খরচ। এটাই হচ্ছে অপচয়। এখন এই অপচয়ের জন্য আমরা নিশ্চয়ই একটা জার্নাল করি, রাইট? অপচয়ের জার্নালটা কি? যখন একটা সম্পত্তি, সে ফর এক্সাম্পল এই আসবাবপত্রটার 1000 টাকা আমি অপচয় দেখাবো, অপচয়ের জার্নালটা হচ্ছে অপচয় হিসাব ডেবিট। সম্পত্তির কথাটা লিখতে হবে, ঠিক আছে? সম্পত্তির অপচয়, পুঞ্জীভূত অপচয়, সম্পত্তির পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। খুব সিম্পল জার্নাল, যে আমরা যখন অপচয় করছি তখন অপচয়ের জন্য জার্নাল দিই যে সম্পত্তির অপচয়, সে ফর এক্সাম্পল আসবাবপত্রের অপচয়, দালান কোঠার অপচয়, প্রিন্টারের অপচয়, যে কোনো কিছুর অপচয় হতে পারে, যতক্ষণ না পর্যন্ত সেটা আমার অস্থায়ী সম্পত্তি হচ্ছে কিংবা অস্পর্শনীয় সম্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্থায়ী এবং স্পর্শনীয় সম্পদের জন্য আমরা অপচয় ধার্য করব। তো কথা বলছিলাম সম্পদের অপচয় নিয়ে। সম্পদের অপচয় হিসাব ডেবিট এবং সম্পদের পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, এটা আমরা সবাই জানি এবং এটা খুবই কমন সেন্স। কেন এটা করি এটা আজকে বলবো। খেয়াল করে দেখো, আমি যখন বলছিলাম যে 10 বছরে একটা টাকা আমি নিঃশেষ করব, তাই না? 10,000 টাকা আমি 10 বছরে নিঃশেষ করব। আচ্ছা সরি, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এরকম করে আমি 10 বছরে 1000 টাকা করে নিঃশেষ করে দিচ্ছি, ঠিক আছে? 1000 টাকা করে তুমি নিঃশেষ করছো, অলরাইট। এই যে 1000 টাকা করে নিঃশেষ করছো, এটার আমি নাম দিয়েছিলাম অপচয়। এখন ঘটনাটা এরকম হয়, তুমি প্রত্যেক বছর 1000 টাকা করে অপচয় দেখাচ্ছ, 10 বছর পর তোমার সব টাকা যদি নিঃশেষ হয়ে এখানে ব্যালেন্সটা 0 হয়ে যায়, তখন তোমার আরেকবার এই 10,000 টাকার মূল্যের আরেকটা আসবাবপত্র কিনতে হবে। তখন সেই নতুন করে আসবাবপত্র কেনার টাকাটা তুমি কোথা থেকে পাবে? এই কারণে আমরা কি করি, আমরা অপচয়টাকে ট্রান্সফার করে দিই আরেকটা হিসাবে। এই হিসাবটার নাম হলো পুঞ্জীভূত অপচয় হিসাব।
পুঞ্জীভূত অপচয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় পুঞ্জীভূত অপচয় বলতে কি বোঝো, পুঞ্জীভূত অপচয় হচ্ছে এমন একটি হিসাব যাতে প্রত্যেক হিসাবকালের অপচয় খরচকে হিসাবভুক্ত করা হয়। এই পুঞ্জীভূত অপচয়টা কি করে? পুঞ্জীভূত অপচয় এই 1, 2, 3 পুরো 10 বছর পর্যন্ত আমার অপচয়গুলোকে অ্যাকিউমুলেট করে, এটাকে আমরা বলি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, রাইট? সো কি করে? ও অ্যাকিউমুলেট করে, অর্থাৎ যোগ করে প্রত্যেক বছরেরটা। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমার অপচয়টা প্রত্যেক বছর 1 বছর 2 বছর 3 বছর করে 1000 1000 1000 করে খরচ করার পর যখন আমার সম্পদের ভ্যালুটা 0 হয়ে যায়, তখন অবচয়, পুঞ্জীভূত অপচয় যেটা, পুঞ্জীভূত অপচয়ের ব্যালেন্সে আমার প্রত্যেক বছর 1000 1000 1000 করে দশম বছরে গিয়ে 10,000 টাকা জমা হয়। এই যে তুমি 10,000 টাকাটা জমা করছো, প্রশ্ন হতে পারে এই 10,000 টাকাটা আমি কোথা থেকে জমা করছি? 10,000 টাকা জমা করছি আমি নিট প্রফিট থেকে। প্রফিট থেকে অর্থাৎ আমার যে লাভ থেকে, নিট লাভ থেকে আমি এই যে অপচয়ের জন্য প্রত্যেক বছর 1000 টাকা করে অপচয় পুঞ্জীভূত করছি, এই পুঞ্জীভূত অপচয় আমি আমার প্রফিট থেকে প্রত্যেক বছর 1000 টাকা করে দিচ্ছি। যখন তুমি এই জার্নালটা দিয়েছিলে তখন কিন্তু তুমি একটু আমাকে একটা প্রশ্নের উত্তর করলে যে অপচয়ের জন্য কোনো নগদ টাকা আমার ট্রান্সফার হয় না। ভেরি গুড। এখন এই যে পুঞ্জীভূত অপচয় করছো, সম্পদের পুঞ্জীভূত অপচয় অর্থাৎ আসবাবপত্রের পুঞ্জীভূত অপচয়, কোথা থেকে তাহলে এই 1000 টাকা এখানে এসে জমা হচ্ছে? বা প্রত্যেক বছর 1000 1000 করে অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স আমার কোথা থেকে এই 10,000 টাকা এসে ঢুকলো? 10,000 টাকা ঢুকলো তোমার প্রফিট থেকে। তার মানে ঘটনাটা এরকম হয়, আমার যখন তুমি একটা সম্পদ কেনো তখন আমার জার্নালটা হয় খুব সিম্পল, সম্পদ ডেবিট, নগদ বা নগদান ক্রেডিট। আর যখন আমি অপচয় দিই তখন আমি বলি অপচয় ডেবিট আর পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। তার মানে আমার সম্পদের মধ্যে যে 10,000 টাকাটা ছিল, এই 10,000 টাকাটা আমার সম্পদে একবার, অপচয়ে 10 বছরে 1000 টাকা করে 10,000 টাকা, এবং পুঞ্জীভূত অপচয়ে 10 বছর পর 10,000 টাকা হিসেবে এই 10,000 টাকাটা সাইকেলের মতো ঘুরতে থাকে। তার মানে হচ্ছে তুমি বছরের শুরুতে যখন নাকি 10,000 টাকার একটা আসবাবপত্র কিনেছিলে, সেটার খরচটা প্রত্যেক বছর তুমি, যেহেতু এক একটা হিসাবকালে খরচ দেখাতে হয়, তুমি অপচয় হিসেবে দেখাচ্ছ, এবং প্রত্যেক বছর এই অপচয় টাকাটা তুমি আবার পুঞ্জীভূত অপচয় ট্রান্সফার করে দিচ্ছ, এবং পুঞ্জীভূত অপচয়ে প্রত্যেক বছর 1000 1000 1000 করে 10 বছর পর 10,000 টাকা জমা হয়। যখন পুঞ্জীভূত অপচয় 10,000 টাকা হয়ে যায় তখন সম্পদ হয়ে যায় জিরো ব্যালেন্সের। তখন তুমি কি করো? পরবর্তী হিসাবকালে তুমি এই পুঞ্জীভূত অপচয়ের 10,000 টাকাটাকে খরচ করে নতুন একটা আসবাবপত্র কেনো, তখন পুঞ্জীভূত অপচয়টা জিরো হয়ে যায়, নতুন করে একটা সম্পদ হয় যার ব্যালেন্স হবে 10,000 কিংবা 15,000 টাকা। তো এটা ছিল তোমাদের জন্য অপচয়। আশা করি তোমাদের কারো বুঝতে আর কোনো প্রবলেম হবে না যে অপচয় কেন করা হয়, বিকজ যখন একটা চ্যাপ্টার পড়তে থাকো সেটা সম্পর্কে বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, তোমার কিন্তু পড়াগুলো সহজে মাথায় থাকবে না। আচ্ছা, এখন একটু দেখে নিই আর কারো কোনো কনফিউশন আছে কিনা এটা নিয়ে। জার্নালে পুঞ্জীভূত অপচয় কেন ক্রেডিট হবে প্রশ্ন করেছো ইয়াফি। আচ্ছা, যখন আমি বলছিলাম অপচয় আমার জন্য ব্যয়, সো আমি ব্যয়কে ডেফিনেটলি ডেবিট দেখাবো, তাই না? আচ্ছা, এখন ব্যয়টাকে আমি অন্য একটা হিসাবে ট্রান্সফার করে দিচ্ছি। অন্য একটা হিসাবে ব্যয় ট্রান্সফার করে দিলে তার মানে কি হবে? ঘটনাটা উল্টে যাবে, এই জন্য পুঞ্জীভূত অপচয়টা ক্রেডিট হচ্ছে। আরেকটা লজিক হচ্ছে, পুঞ্জীভূত অপচয় বলেছিলাম আমি আমার প্রফিটের টাকা থেকে পুঞ্জীভূত অপচয় পাঠাচ্ছি। যেহেতু আমি আমার প্রফিটের টাকা খরচ করে পুঞ্জীভূত অপচয় পাঠাচ্ছি, তার মানে পুঞ্জীভূত অপচয় আমার জন্য একটা ফান্ড। যেহেতু আমরা ফান্ডের কথা চলে আসলাম, তাহলে এখন একটু জেনে নিই যে অপচয়টা অ্যাকচুয়ালি কেন করা হয়। অপচয় মূলত করা হয় প্রথমত ব্যয় নিঃশেষ করার জন্য। ইয়াফি, খুব ভালো একটা কোশ্চেন করছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই প্রশ্নের জন্য তোমার বন্ধুরা আরো অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। সো আমি ব্যয় নিঃশেষ করার জন্য প্রথমত ওই যে বলেছিলাম 10,000 টাকা, 10,000 টাকা প্রত্যেক বছর ব্যবহার করছো, তাহলে তোমার 10 বছর পরে নতুন একটা আসবাবপত্র কেনার টাকা কোথা থেকে হবে, তাই না? এই জন্য আমরা কি করি? একটা ফান্ড বানাই। এই ফান্ডটা কোথা থেকে হয়? ফান্ডটা হয় আমার প্রফিটের টাকা থেকে। আচ্ছা, আরো একটা রিজনে আমরা এটা করি। আর একটা রিজন হচ্ছে প্রত্যেক হিসাবকালে আমার ব্যয় কতটুকু হচ্ছে, অর্থাৎ আমার খরচ কতটুকু হচ্ছে এটা জানার জন্য। আমার খরচের হিসাব রাখার জন্য আমি কি করি?
অপচয় করি। আচ্ছা, সো এই ফান্ডের টাকাটা যেহেতু এটা একটা ফান্ড, মাত্র বললাম এই ফান্ড হিসেবে আমরা এই টাকাটাকে রাখি বলে যেটাকে আমরা ক্রেডিট দেখাই। সো যেহেতু আমরা ফান্ড, পুঞ্জীভূত অপচয় নিয়ে অনেক কথা জেনে গেলাম, এখন তাহলে আমরা আরেকটা ছোট্ট অবজেক্টিভে চলে যাই। তোমাদের জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। সো কোয়েশ্চেনটা হচ্ছে, একটু মাথা ঠান্ডা করে কোয়েশ্চেনটার অ্যান্সারটা করবে, ঠিক আছে? একটু মাথা ঠান্ডা করে খেয়াল করো। আমি তোমাদেরকে একটু আগে দুটো জার্নাল দেখিয়েছিলাম, একটা হচ্ছে যখন আমি একটা আসবাবপত্র কিনছি এবং যখন আমি একটা আসবাবপত্রের জন্য অপচয় দাখিলা দিচ্ছি, রাইট? সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, কোথাকার টাকা কোথায় যাচ্ছে, ঠিক কি কারণে আমি পুঞ্জীভূত অপচয়টা রাখছি, এটা জানতে পারলে তোমার এটার অ্যান্সার করাটা খুব ইজি হবে। একটু ব্রেইনস্টর্মিং করো, একটু চেষ্টা করো, আমার মনে হয় খুব ইজিলি পেরে যাবে। একটু মাথা ঠান্ডা করে করো, আর আমি ওয়েট করছি তোমার কমেন্টের জন্য। ওকে, আচ্ছা, ফার্স্ট আমাদেরকে অ্যান্সার করেছো মুন্না, মুন্না, আসিফ, ফয়সাল, সাকিব, আলী, ইয়াফি, মিম। থ্যাংক ইউ সো মাচ গাইজ, ইউ পিপল আর অ্যামেজিং। রাইট অ্যান্সারটা বিপরীত সম্পদ হিসাব। থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি, যেহেতু আমি বলছিলাম যে আমার সম্পদের টাকাটা নিঃশেষ করার জন্য একটা ফান্ড ক্রিয়েট করি যেটার নাম পুঞ্জীভূত অপচয়, এই কারণেই এটা একটা বিপরীত সম্পদ হিসাব। একটু দেখে আসি কারো কি কোনো কনফিউশন আছে কিনা। সো ফার সো গুড গাইজ, সবাই সি অ্যান্সার করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। যারা রাইট অ্যান্সার করছো একটু নামটা বলে দেওয়া উচিত, যাদের নাম এখনো বলিনি। কাব্য, আয়েশা, দুটো আয়েশা, একটা নাবিলা আয়েশা, একটা আয়েশা কাচি, আর এটা হচ্ছে রাফি, দেন আকিব, নোবেল, ও আমির হোসেন নোবেল আনসার করেছেন সি, থ্যাংক ইউ সো মাচ। পাপড়ি, শাহিদ, প্রীতম, রাসেল, রহমান রাজ, আর আরো আছো, আরেকজন আছো এস এস রহমান রাজ, আশরাফুজ্জামান সাগর, অনেক অ্যান্সার করছো আমাদেরকে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ গাইস। তোমরা যে পুঞ্জীভূত অপচয়ের প্রতি সম্পদ হিসাব, এটা নিয়ে যে কারোর কোনো কনফিউশন নেই, এটাতে আমরা খুবই হ্যাপি। সো আমরা তাহলে আমাদের পরের টপিকটাতে চলে যাচ্ছি, আর একটু অ্যাডভান্স যাই, আশা করি কারোর বুঝতে কোনো প্রবলেম হবে না। সো আমাদের পরের টপিকটাতে যাওয়ার আগে একটু কমেন্টে দেখে নিই আর কারো কোনো অ্যান্সার আমি মিস করে গেলাম কিনা। সবাই রাইট অ্যান্সার দিতে পারছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এখন আমরা চলে যাই অপচয় ঠিক কি কি প্রকার হয় এবং আমরা আজকে কোনটা কোনটা নিয়ে কথা বলবো। ওকে, সো অপচয়ের জন্য অপচয় মূলত যে টাইপটা করা হয় সেটা হচ্ছে সরল রৈখিক, যেটাকে আমরা বলি স্ট্রেট লাইন মেথড। আরেকটা যেটা আমরা আজকে দেখবো, আই মিন যেগুলো নিয়ে কনফিউশন হয় আমরা সেগুলো দেখবো। আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমান দ্বিগুণ ক্রমহ্রাসমান। আচ্ছা, আমি দ্বিগুণটা কেন পড়াবো একটু বলি, বিকজ ক্রমহ্রাসমান বলতে আমরা আসলে বুঝি ডাবল ডিক্লাইনিং মেথড। সো যেটা তোমরা একটা ক্রমহ্রাসমান করেছিলে যে সরল রৈখিকের বুক ভ্যালু অর্থাৎ বই মূল্যটা কমিয়ে আমি প্রত্যেকবার পার্সেন্টেজ অনুযায়ী ক্রমহ্রাসমান বের করব, ওটা আসলে খুব একটা প্র্যাকটিসে হয় না, খুব একটা প্র্যাকটিস নেই। সো আমি ক্রমহ্রাসমান যতবার বলবো তুমি ধরেই নিবে যে আমি দ্বিগুণ ক্রমহ্রাসমানটাই বলছি, অর্থাৎ ডাবল ডিক্লাইনিং মেথড। আর আরেকটা অপশন হচ্ছে অ্যাক্টিভিটি মেথড, অর্থাৎ আমার উৎপাদন একক। আচ্ছা, উৎপাদন এককটা খুব ইন্টারেস্টিং। উৎপাদন এককটা হচ্ছে সব ধরনের প্রতিষ্ঠান না একরকম কাজ হয় না, রাইট? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। সো সব ধরনের প্রোডাক্ট কিংবা সব ধরনের আসবাবের ক্ষয় বা ব্যবহারটাও না একরকম হয় না। যেরকম তুমি একটা টেবিল বা একটা চেয়ারের জন্য যেভাবে অপচয় ধার্য করছো, ঠিক সেভাবে তুমি তোমার ফ্যাক্টরিতে একটা মেশিনের উপর অপচয় চার্জ করতে পারো না বা ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারো না। কেন? বিকজ টেবিল বা চেয়ারের যে ব্যবহারটা, এটাকে আমরা একটা টাকার অ্যামাউন্টে নিয়ে আসি কিসের ভিত্তিতে? আয়ুষ্কালের ভিত্তিতে। কিন্তু যখন কিনা তুমি তোমার একটা মেশিনের অপচয় ধরছো, অর্থাৎ তোমার কারখানায় ব্যবহৃত একটা মেশিন যেটা ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ প্রোডাক্ট তুমি উৎপাদন করছো, সেরকম একটা মেশিনের জন্য আয়ুষ্কালটা ব্যবহার করাটা খুব একটা ফিজিবল না। এই জন্য আমরা কি করি, ওর প্রত্যেক দিন কিংবা ওর সম্পূর্ণ
জীবদ্দশায়, জীবদ্দশা তো বলা না, আয়ুষ্কাল, যতদিন পর্যন্ত এটা আমাদের সাথে কাজ করবে, ওই আয়ুষ্কালে সে যত পরিমাণ প্রোডাক্ট বা যত পরিমাণ ইউনিট, অর্থাৎ যত পরিমাণ একক সে উৎপাদন করতে পারবে, ওই পরিমাণ একক দিয়ে ভাগবে। সেম জিনিস তুমি যখন সরল রৈখিক করছো, সরল রৈখিকের সময় তুমি কি দিয়ে ভাগ দিচ্ছ? জাস্ট ভাগের দিকটা একটু চিন্তা করি। আমরা সরল রৈখিকের সময় ভাগ দিই আয়ুষ্কাল দিয়ে, এবং আয়ুষ্কালটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? আয়ুষ্কালটা প্রকাশ করি বছরের মাধ্যমে। আর যখন কিনা আমি উৎপাদন একক করছি, অর্থাৎ অ্যাক্টিভিটি মেথড, উৎপাদন একক, উৎপাদন এককের সময় এই সেম আয়ুষ্কালটাকে আমরা আরেকটা ফর্মে নিয়ে আসছি। ফর্মটা হচ্ছে ওই আয়ুষ্কালে সে যত পরিমাণ একক উৎপাদন করতে পারবে, যত পরিমাণ একক উৎপাদন করতে পারবে। এই যে একটা ছোট টার্মের চেঞ্জ হচ্ছে, একটা বছরে হচ্ছে, একটা এককে হচ্ছে, এটাই হচ্ছে সরলরৈখিক আর উৎপাদন এককের মধ্যে বেসিক ডিফারেন্স। আর বাকি সব রুলস এই দুটার জন্য সেম থাকবে, যেটা আমরা পরবর্তীতে আর যখন কিছু করতে যাচ্ছি তখন আমরা সেটা জানতে পারবো। ফার্স্টে আমরা আজকে দেখবো সরলরৈখিক। আচ্ছা, একটু এই ফাঁকে একটু দেখে নিই আমাদের কমেন্ট সেকশনে যারা আছো তাদেরকে আমাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, সো আমাদের সাথে আশিক আছো, আলী বাবা আছো, আর মোহাম্মদ জানে আলম আছো। আর আচ্ছা, আমাদেরকে শওকত একটা প্রশ্ন করেছো যে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, এক্স্যাক্টলি সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, যেটা বর্ষ সংখ্যা, সেটাও আমাদের আছে, কিন্তু আমাদের বেসিক্যালি কোয়েশ্চেন হয় এই তিনটা থেকে এবং কনফিউশন হয় এই তিনটা থেকে। যখন এই তিনটার কোনো একটা থেকে আমাদেরকে বলা হয় সম্পত্তি বিক্রয় করা হলো, তখন মানুষের মধ্যে একটু কনফিউশন হয় বুক ভ্যালু বের করা নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে এখানে দাঁড়িয়ে থেকেই সেগুলো করবো। আমার মনে হয় এরপর আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আর শফিকুল বলেছে অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, আমরা আসলে অপচয় করছি না, আমরা অবচয় করছি, যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। সো এই সংক্রান্ত তোমার কনফিউশনটা মনে হয় দূর করে নেওয়া উচিত। ওকে, সো চলে যাচ্ছি তোমাদের জন্য রাখা একটা ছোট প্রশ্নে। যেই প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে একটু বলতে হবে যে আমরা যখন সরলরৈখিক করছি কিংবা ক্রমহ্রাসমান করছি কিংবা উৎপাদন একক করছি, আমাদের জন্য সম্পদের ক্রয় মূল্য বের করতে হয়, তাই না? সম্পদের ক্রয় মূল্য। তো সম্পদের ক্রয় মূল্যটা একটা বেসিক স্টেপ, একটা খুব ফান্ডামেন্টাল স্টেপ, বিকজ ক্রয় মূল্যটা বের করায় যদি তোমার ভুল থাকে তাহলে কিন্তু অপচয়টা বের করার পর বাকি যা যা স্টেপ, অর্থাৎ প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় এবং চতুর্থ, চারটা প্রশ্নের উত্তর তোমার ভুল হবে যদি তোমার ক্রয় মূল্যটা ঠিকভাবে বের করতে না পারো। তো এখন তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন আছে ক্রয় মূল্য বের করার সংক্রান্ত। আশা করি আমাকে ঝটপট তোমরা প্রশ্নটার উত্তর করে দিতে পারবে। আচ্ছা, ওকে, প্রশ্নটা হচ্ছে আমাকে একটু এ বি সি এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার সেটা একটু বলে দাও। সম্পত্তির ক্রয় মূল্য সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমাকে একটু বলো যে সম্পত্তির প্রকৃত ক্রয় মূল্য কত হবে। তোমাকে বলা আছে যে 10,000 টাকার ক্রয় মূল্যের একটা পণ্য যার কিনা পরিবহন ব্যয় 300 টাকা, সংস্থাপন ব্যয় অর্থাৎ এটাকে ইনস্টল করতে তোমার খরচ হয়েছে কত টাকা, বীমা খরচ কত টাকা, এরপর তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এটার প্রকৃত মূল্য কত। অর্থাৎ তুমি যখন এটার জন্য প্রকৃত ক্রয় মূল্য বের করবে, অর্থাৎ অবচয়যোগ্য মূল্য যখন তুমি বের করবে, তখন তোমার কোন কোন টাকাগুলো যোগ করবে কিংবা কোন কোন টাকাগুলো যোগ করবে না। এখানে এ বি সি তিনটা অপশন আছে, ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও রাইট অ্যান্সার কি হবে। ওকে, আমাদেরকে ফার্স্ট অ্যান্সার দিয়েছো ইকবাল, ইকবাল বলেছো বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আমি রাইট অ্যান্সার কোনটা হবে এটা বলছি, আগে একটু দেখে নিই সবাই কি বলছো। আবির বলেছো সি হবে, মাইনুল বলেছো সি হবে, শফিকুল বলেছো বি হবে, দেবজিৎ বলেছো 11,000, দ্যাট মিন্স বি, আকিব বলেছো বি, আজমুন নেসা বি। ওকে, আমি বি আর সি এর মধ্যে কনফিউশন দেখতে পাচ্ছি, তাহলে একটু বলে নেওয়া প্রয়োজন। যারা বি অ্যান্সার করেছো কনগ্রাচুলেশনস গাইস, বি অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। ওকে, সো 11,000 টাকা হচ্ছে আমার রাইট অ্যান্সার। কিভাবে হলো? অনেকে বীমা খরচটা বাদ দিয়ে কেবলমাত্র 400 আর 300 টাকা যোগ করে 10,700 আমাকে বলছো রাইট অ্যান্সার। ওয়ারএজ আমি বলেছিলাম, একটা ছোট্ট কথা বলেছিলাম, সেটা হচ্ছে সম্পত্তিটা ক্রয় থেকে শুরু করে ব্যবহার করার আগ পর্যন্ত যা যা খরচ হয়, অর্থাৎ সম্পত্তি ব্যবহার উপযোগী করার জন্য যা যা খরচ হয়। এখন আমি একটু বলি বীমা খরচটা কখন করা হয়, যখন সম্পত্তিটা পরিবহন করা হয়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়। পরিবহনের সময় একটা রিস্ক থাকে,
যদি কোনো কারণে তোমার সম্পত্তিটা ভেঙে যায়, যদি এটা খুব ফ্রেজাইল হয়, যদি খুব ভঙ্গুর হয়, তখন কি হয়, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো তখন যে কিনা ক্রেতা, সে কি করে, সে এই রিস্কটা নিতে চায় না। সে তখন বলে বিক্রেতাকে যে আপনি এটার জন্য বিমা করে দেন। বিমা করে দেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমার কাছে এসে বিলটা পৌঁছাবে, আমি আপনাকে বিমার প্রিমিয়াম সহ যা যা খরচ সব টাকা পে আউট করে দিব। তার মানে বিমার টাকাটা কার পকেট থেকে যাচ্ছে? ক্রেতার পকেট থেকে, তাই না? তাহলে ক্রেতার জন্য এটা একটা অনেক বড় খরচ হচ্ছে। তার মানে এই সবগুলো খরচ মিলিয়ে আমার প্রকৃত ক্রয় মূল্য হবে 11,000 টাকা। ঠিক আছে, যারা সি অ্যান্সার করেছিলে তারা একদম মন খারাপ করো না, বিকজ আজকের পর থেকে যখন তুমি এই ধরনের কোনো কোয়েশ্চেন পাবে তখন আর তোমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমি একটু কিছু কোয়েশ্চেন নিয়ে নিই। নাবিলা প্রশ্ন করেছে, আপু ক্রয় মূল্য আর অর্জন মূল্য ডিফারেন্স আছে কি? আচ্ছা, অর্জন মূল্যটা কোনো ডিফারেন্স নাই। অর্জন মূল্য বলতে বোঝায় জিনিসটা যখন ক্রয় করছো, তুমি জিনিসটা অ্যাকোয়ার করছো, অনেকটা এরকম না, ওই অ্যাকোয়ার করার পার্সপেক্টিভ থেকে বলা হয় অর্জন মূল্য। তোমাকে যদি অর্জন মূল্য নামে কোনো একটা অ্যামাউন্ট কখনো দিয়ে দেয়, জাস্ট সিম্পলি যোগ করে দিবা, আর কিছু না। আর একটা কথা বলেছে আমাদেরকে ইমরান, যে সকল খরচ যুক্ত হবে পণ্য হাতে আসার আগ পর্যন্ত। ট্রু। আর এখানে আসলে আমরা শব্দটা পণ্য ব্যবহার না করে সম্পদটা ব্যবহার করতে প্রেফার করবো, বিকজ পণ্য বললে একটু কনফিউজিং হয়ে যায়, তাই না ব্যাপারটা? সো সম্পদ বললে আমাদের বন্ধুদের বুঝতে একটু ইজি হবে যে হ্যাঁ, সব ধরনের খরচ যোগ করবে কখন পর্যন্ত? সম্পদটা ব্যবহার করার আগ পর্যন্ত যা যা খরচ হয়। ওকে, এখন আমরা চলে যাই একটা ছোট প্রবলেমে। একটা ছোট প্রবলেম দেখবো। সরল রৈখিকটা বলেছিলাম আগে করব, অবশ্যই কথাটা মুছে দিই না, এতক্ষণ পর্যন্ত তো দেখতেই পাচ্ছিলেন। সরল রৈখিকটা আমরা আগে করব। ওকে, সরল রৈখিকের জন্য আমরা একটা ছোট প্রবলেম দেখব। প্রবলেমটা দেখব একটা ছোট প্রিন্টার নিয়ে। প্রিন্টার নিয়ে দেখি, ঠিক আছে? একটা প্রিন্টার যার ক্রয় মূল্য, প্রিন্টারের ক্রয় মূল্য 11,000 টাকা। এই প্রিন্টারটার ভগ্নাবশেষ মূল্য, এখন তাহলে একটু বলে নিতে হয় ভগ্নাবশেষ মূল্যটা বলতে কি বোঝায়। ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা এবং সম্পত্তিটার অর্থাৎ প্রিন্টারটার আয়ুষ্কাল, অর্থাৎ কতদিন পর্যন্ত আমি এটার কাছ থেকে আর্থিক মানে ইকোনমিক বেনিফিট পাবো, অর্থাৎ এটা আমাকে কতদিন পর্যন্ত একটা আর্থিক লাভ দিবে, সেটা হচ্ছে আমার আয়ুষ্কাল। সে ফর এক্সাম্পল আমার আয়ুষ্কাল 5 বছর। আচ্ছা, এটা গেল খুব বেসিক কিছু ইনফরমেশন। এখন ভগ্নাবশেষ মূল্যটা কি, এটা একটু বলে দেওয়া প্রয়োজন। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে যখন আমি একটা টেবিল চেয়ার অনেক দিন পর্যন্ত ব্যবহার করি, ব্যবহার করার পর এটা এখন ব্যবহার উপযোগী নেই, এটার মনে করে একটা পায়া ভেঙে গেল, সো এটাকে আর ইউজ করা যাচ্ছে না। বাট এটার একদম মূল্যটা জিরো বলা যায় না, বিকজ এটাকে আমি একটা খুব খুচরা ভাবে কোনো পেপারওয়ালার কাছে যদি বিক্রি করে দেই, তখন কি হবে, সে আমাকে একটা খুব নমিনাল একটা অ্যামাউন্ট দিবে, তাই না? এটাকে আমরা বলে থাকি ভগ্নাবশেষ মূল্য, স্যালভেজ ভ্যালু। ঠিক আছে, সো এই ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে আমার জন্য 1,000 টাকা, আয়ুষ্কাল 5 বছর। এখন একটা ছোট্ট একটা ট্রিক খাটাই, সেটা হচ্ছে এই ছোট্ট কোয়েশ্চেনটাকে আমরা সরল রৈখিকেও ব্যবহার করব, ক্রমহ্রাসমানেও ব্যবহার করব, এবং আমি যখন উৎপাদন একক করবো তখন ব্যবহার করব। জাস্ট এখানে আমি কিছু বেসিক ইনফরমেশন দিব, যে ইনফরমেশন গুলো হয়তোবা সবসময় আমার কাজে লাগবে না। একটু খেয়াল করো, এখন আমি দেখাবো এই প্রিন্টারটার 5 বছর বয়সে সে কত পর্যন্ত উৎপাদন করতে পারবে। 5 বছর পর্যন্ত তার উৎপাদিত একক, 5 বছর পর্যন্ত তার উৎপাদিত একক দাঁড়াবে ফর এক্সাম্পল 1 লাখ এককে, 1 লাখ। ওকে, 1 লাখ এককে। আচ্ছা, তাহলে এখন আমি প্রথম বছর এবং দ্বিতীয় বছর এই দুইটা বছরের জন্য অবচয় দেখাবো সরলরৈখিকে, ক্রমহ্রাসমানে এবং উৎপাদিত এককে। তাহলে এই 1 লাখ একক হচ্ছে আমার 5 বছর পর্যন্ত এই 11,000 টাকার একটা প্রিন্টারের উৎপাদন একক। এখন প্রথম বছরে উৎপাদিত একক, যেহেতু আমরা এটা 3 বার ব্যবহার করবো, আমি প্রশ্নটা তোমাদেরকে একবার দিচ্ছি। আমি চাইবো তোমার আশেপাশে যদি কোনো টুকে রাখার কোনো একটা কাগজ কলম থাকে, একটু কাইন্ডলি এটা একটু মার্ক করে রাখো, জাস্ট বেসিক নাম্বারগুলো লিখে রাখো, তাহলে আমি যখন পরবর্তীতে এটা মুছে ফেলবো তখন তোমার ক্যাচ করতে প্রবলেম হবে না। ওকে, সো প্রথম বছরে উৎপাদিত একক
10,000 এবং দ্বিতীয় বছরে উৎপাদিত একক 15,000। এটা হচ্ছে বেসিক একটা কোয়েশ্চেন। আমি চাইবো তোমরা সম্ভব হলে এটা একটু টুকে রাখো খাতার কোনো একটা কোনায়, তাহলে কি হবে, আমি তো মুছে দিলে তোমার এটা বুঝতে আর প্রবলেম হবে না। আর এই ফাঁকে একটু দেখে নিয়ে আমাদের কমেন্ট সেকশনে কারো কিছু বলার আছে কিনা। ওকে, আমাকে রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছ অনেকে, থ্যাংক ইউ সো মাচ গাইজ, ইউ পিপল আর সো নাইস। ওকে, সো আমাকে লিখে পাঠিয়েছো যে 2,000 টাকা করে প্রত্যেক বছর এটার অবচয় হবে, উইচ ইজ ট্রু। সো এখন আমরা এই 2,000 টাকাটার ওপর 2,000 টাকাটার ফার্দার আরো একটু কিছু দেখবো, কিছু অ্যাডভান্স জিনিস। এই 2,000 টাকাটা কিভাবে আসলো যারা জানো না তাদেরকে একটু ছোট্ট করে বলে দেই, এবং আমি এখন এটা মুছে ফেলছি গাইস। তোমাদের যার যার দেখার দরকার তারা একটু দেখে নাও এবং পাশে কোথাও একটু টুকে রাখো। অলরাইট, সো আমি এখন চলে যাচ্ছি পরের টপিকটাতে, যেখানে বলবো এই সরল রৈখিকে আমি এটা কিভাবে বের করলো, কিংবা তোমার বন্ধুরা এই 2,000 টাকাটা কিভাবে বের করলো। সরল রৈখিকে যেটা করা হয়, অবচয় বের করার জন্য সিম্পলি তুমি ক্রয় মূল্যটা নাও। আচ্ছা, তাহলে এই ক্রয় মূল্যটা কোন ক্রয় মূল্য? যে ক্রয় মূল্যটাতে তুমি সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয়, দেন তোমার পরিবহন খরচ, বীমা খরচ, সংস্থাপনের খরচ, যাবতীয় খরচ তুমি যোগ করে যে ক্রয় মূল্যটা পাচ্ছ, এটা হচ্ছে সেই ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা থেকে তুমি ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে দিবে, দেন ভাগ করব আয়ুষ্কাল দিয়ে। তাহলে আমার প্রথম বছর অবচয় দাঁড়াচ্ছে 2,000 টাকা, ফাইন। দ্বিতীয় বছর অবচয় দাঁড়াচ্ছে अगेन 2,000 টাকা। কেন 2,000 টাকা? বিকজ আমি যখন সরল রৈখিক করছি, আমার প্রত্যেক বছর অবচয় বের করার জন্য, এটাকে আমরা বলি অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্যটা আমার প্রত্যেক বছর সেম থাকবে। প্রত্যেক বছর অবচয়যোগ্য মূল্যটা সেম থাকার কারণে এটাকে আমরা বলি স্ট্রেট লাইন মেথড, অর্থাৎ সরল রৈখিক। যেহেতু এটা প্রত্যেক বছর স্থির থাকে, এই স্থির থাকার কারণে আমরা কি করি, প্রত্যেক বছর 2,000 2,000 2,000 করে আমি 5 বছরে 10,000 টাকা দেখাবো। 10,000 টাকা দেখাবো কেন? বিকজ 5 বছর পরে আমি 1,000 টাকার ভগ্নাবশেষ মূল্যটা ফেরত পাবো। এখন আরেকটা ছোট প্রশ্নের কথা বলি, সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় যে আমি তৃতীয় বছরে, লিখে দিই প্রশ্নটা, ঠিক আছে, তৃতীয় বছরে এপ্রিল মাসে, খেয়াল করো, তৃতীয় বছরের এপ্রিল মাসে আমি প্রিন্টারটি বিক্রি করলাম, প্রিন্টারটি বিক্রয় করলাম 3,000 টাকায়। আচ্ছা, আমি তৃতীয় বছরে, একটু খেয়াল করো, তৃতীয় বছরের এপ্রিল মাসে প্রিন্টারটি বিক্রয় করলাম 3,000 টাকায়। তাহলে আমি যে বিক্রি করলাম, বিক্রি করার পর আমার লাভ হলো না ক্ষতি হলো, এটা আমি এখন দেখব। সো একটু দেখে নাও সবাই যে তৃতীয় বছরের এপ্রিল মাসে আমি কাজটা করছি। যাদের প্রয়োজন হবে তারা একটু এটা টুকে নিতে পারো। সো এটা ছিল তৃতীয় বছরের এপ্রিল মাসে, যখন তুমি প্রোডাক্টটা, অর্থাৎ আমার যে প্রিন্টারটা বিক্রি করে দিচ্ছ। সো এখন আমরা ক্যালকুলেটর নিয়ে একটু রেডি হও। ক্যালকুলেটর নিয়ে আমরা এখন বের করে ফেলবো এটার লাভ এবং ক্ষতি। সো যারা যারা অলরেডি এটা পারো তারা আমাকে ঝটপট, যেহেতু টুকিয়ে নিয়েছো একটা খাতার কোনায়, আমাকে তোমরা বলে দিতে পারো যেটা লাভ ক্ষতিটা কত হবে। আর যারা এখন আমার সাথে শিখছো তাদের সাথে আমি একই সাথে কাজটা সিমিলটেনিয়াসলি করে দিব। ওকে, সো যেহেতু বলেছিলাম যে 3,000 টাকায় বিক্রি করছি, তাহলে আমার প্রথম বছরের অবচয় কত ছিল? 1,000 টাকা, সরি 2,000 টাকা। প্রথম বছর অবচয় ছিল 2,000 টাকা। আচ্ছা, দ্বিতীয় বছর ছিল 2,000 টাকা। আচ্ছা, এখন আমি তৃতীয় বছরটা বের করবো। তৃতীয় বছরে খেয়াল করো, তৃতীয় বছরে আমি 11,000 মাইনাস 1,000 ডিভাইডেড বাই 5 বছর, তাহলে কত হয়? 2,000 টাকা। আচ্ছা, এখন এই 2,000 টাকাটা কিন্তু আমি পুরো বছর ব্যবহার করিনি, বিকজ আমি এটা ব্যবহার করেছি এপ্রিল মাস পর্যন্ত, রাইট? আমি যদি এপ্রিল মাসে বিক্রি করে দিয়ে থাকি, তাহলে এপ্রিলের 30 তারিখে যদি বিক্রি করি, তাহলে আমি এটা ওই তৃতীয় বছর 4 মাস ব্যবহার করেছি। তাহলে গুণ 4 ডিভাইডেড বাই 12। কেন 12? বিকজ আমি 12 মাস হিসেবে 1 বছর ধরছি। তাহলে খুব ঝটপট 2,000 টাকা ইন্টু 4 মাস ডিভাইডেড বাই 12, আমার 666 টাকা হচ্ছে তৃতীয় বছরের জন্য।
আচ্ছা, 666 টাকা হচ্ছে আমার তৃতীয় বছর পর্যন্ত অবচয়। তাহলে এখন যেহেতু আমি লাভ ক্ষতি বের করব, লাভ ক্ষতিটা বের করার জন্য আমাকে কি করতে হয়? সিম্পলি চিন্তা করি, লাভ ক্ষতিটা বের করার জন্য তৃতীয় বছর পার হবার পর সম্পত্তিটার মূল্য, বাজার মূল্য কত দাঁড়ায় এটা আমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটার জন্য আমি কি করব? এটার জন্য আমি ফার্স্টে দেখবো আমি কত টাকায় বিক্রি করলাম। কত টাকা বিক্রি করেছিলাম? 3000 টাকায়, রাইট? আচ্ছা, সো 3000 টাকা বিক্রি করা মানে হচ্ছে আমি নগদে 3000 টাকা পেয়েছি। তাহলে আমি খুব ঝটপট একটা জার্নাল করে ফেলি। নগদান হিসাব যেহেতু পেলাম, সো নগদান হিসাব ডেবিট করছি কত? 3000 টাকা। আর আমার সম্পদটা কত টাকা ছিল? আমার সম্পদটা অর্থাৎ আমার প্রিন্টারটা, সম্পদ না লিখে প্রিন্টার লিখে বুঝতে ইজি হবে। আর আচ্ছা, আমার প্রিন্টারের মূল্য ছিল, যেহেতু প্রিন্টারটা আমার কাছ থেকে চলে যাবে, সো প্রিন্টারটার জন্য আমি ক্রেডিট করছি কত টাকা? প্রিন্টারের মূল্য ছিল, অরিজিনাল কস্ট কত? 11,000 টাকা। আচ্ছা, এখানে আর প্রিন্টারের মূল্যটা দেওয়া সংক্রান্ত একটা ইনফরমেশন দিই। অনেকের কাছে এই যে সম্পত্তির লাভ ক্ষতি বের করার সময় একটা কনফিউশন হয়, সম্পত্তির মূল্য এখানে কত টাকা দেখাবো? ছোট একটা কথা, 11,000 টাকা আমি ক্রয় মূল্য দেখাবো। কেন জানো? বিকজ তুমি যখন ওই যে 11,000 টাকা থেকে 1,000 টাকা মাইনাস করে 10,000 টাকা করেছিলে, এটা ছিল আমার অবচয়যোগ্য মূল্য, তাই না? নামটা কি ছিল? অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্যের উপর আমরা অবচয় বের করি। কিন্তু যখন আমরা সম্পত্তিটা বিক্রি করে দিচ্ছি, লাভ ক্ষতি করছি, তখন কি আমার ব্যয় বন্টন করতে হয়? তখন কিন্তু আমার দরকার হয় লাভ কিংবা ক্ষতি, এবং সেটা কম্পেয়ার করা হয় অরিজিনাল কস্টের সাথে, ক্রয় মূল্যের সাথে। সিম্পল। এখন আমরা দেখব আমার এই নগদান আর প্রিন্টারের মধ্যে যেই যেই ব্যালেন্স গুলো রয়েছে সেগুলোর জেডটা কি হবে। ফার্স্টে আমি দেখবো আমার অবচয়, পুঞ্জীভূত অবচয়ের চেহারাটা কি দাঁড়ায়। আচ্ছা, পুঞ্জীভূত অবচয়, তাহলে আমার পুঞ্জীভূত অবচয় কত দাঁড়ালো? পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমার ডেবিট 4,660। তাহলে আমার যদি 4,660 টাকা হয় পুঞ্জীভূত অবচয়, তাহলে 11,000 মাইনাস, তাহলে 3,334 টাকা হচ্ছে আমার ক্ষতি। তাহলে সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি দাঁড়াচ্ছে ডেবিট 3,000, কত দেখলাম? 3,334। আর এই সিম্পল কাজটা তুমি আরেকটা ফরম্যাটে করতে পারো। আচ্ছা, এটা থাকুক, আমি এটা মুছে দিই। আরেকটা ফরম্যাটে করতে পারো, এবং সেই ফরম্যাটটা হচ্ছে, ফার্স্ট অফ অল তুমি দেখো তোমার ক্রয় মূল্য কত ছিল। সম্পত্তির ক্রয় মূল্য ছিল কত? 11,000 টাকা। আচ্ছা, এখান থেকে তুমি পুঞ্জীভূত অবচয়টা মাইনাস করে দাও। পুঞ্জীভূত অবচয় কত ছিল আমার? যেহেতু 3 বছর পর্যন্ত তুমি অবচয় বের করেছো, সো 4,666 টাকা আমার পুঞ্জীভূত অবচয়। এটা মাইনাস করে দাও। তাহলে আমি মাইনাস করে দিচ্ছি। আমার সাথে সাথে কাজটা করে ফেলো, তোমার জন্য একটু ইজি হবে করাটা। 6,334 টাকা হচ্ছে আমার কাছে রইল, যে টাকাটা থেকে আমি তাহলে মাইনাস আমার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ছিল? আমি কত টাকা বিক্রি করেছিলাম? 3,000 টাকায়। তাহলে দেখো আমার এট দ্য এন্ড অফ দ্য ডে 3,334 টাকা বের হয়ে গেল ক্ষতি। সো তোমাদেরকে দুটা মেথডে শেখানোর রিজন হচ্ছে, অনেকের কাছে জার্নাল হিসেবে করতে ইজি মনে হয়, যেমন আমার কাছে লাগে, যে আমার কাছে মনে হয় যে নগদ টাকা যত পেলাম এটা আগে দেখিয়ে ফেলবো, সম্পত্তি বাদ দিয়ে দিব, পুঞ্জীভূত অবস্থায় এতদিন পর্যন্ত অবশ্যই যা দিলাম এটা তো অবভিয়াসলি কষ্ট দেখাই দিলাম, তাহলে বাদ থাকে যেটা, যদি পজিটিভ হয় তাহলে ডেবিট, যদি নেগেটিভ হয় তাহলে আমার ক্রেডিট। আর যাদের কাছে মনে হচ্ছে এই ফরম্যাটটাতে করবে, তারা উপরের ফরম্যাটটা ফলো করতে পারো। এখন একটু দেখে নি আমাদের বন্ধুদের কারো কোনো কনফিউশন আছে কি না। আচ্ছা, ওকে, 2,333 টাকা বলেছো অনেকে। আচ্ছা, তুমি কি এখন বুঝতে পেরেছো যে কেন 3,334 টাকা ক্ষতি দেখাচ্ছি? আচ্ছা, এখন এখানে দেখো আমি তোমাকে পুরোটা মেনশন করে দিয়েছি যে কেন 3,334 টাকা আমার ক্ষতি হচ্ছে। ওকে, সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, যেখানে আমরা আজকে দেখবো, যেহেতু সরলরৈখিকটা করে ফেললাম, এটার সাথে বলেছিলাম সরলরৈখিকের সাথে সবচেয়ে বেশি মিল কোনটার। সরলরৈখিকের সাথে সবচেয়ে বেশি মিল হচ্ছে, গাইস আমি এটা মুছে দিচ্ছি, যদি কারো মনে হয় কেউ টুকে রাখতে চাও, একটু খাতায় কোনো একটা কর্নার সেটা করে নিতে পারো। আচ্ছা, এখন
আমি তোমাদের টুকেনার সাথে সাথে আমি একটু কথা বলে নিই যে যেহেতু সরলরেখিকের সাথে উৎপাদন এককের মিলটা বেশি, তো আমি উৎপাদন একক থেকে এই সেম জিনিসটা রিপিট করতে চাচ্ছি না। আমি জাস্ট বলতে চাচ্ছি উৎপাদন এককের নিচের ভাগটা কিভাবে হবে। বিকজ তুমি যখন অবচয়টা বের করতে পারছো তখন কিন্তু সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করাটা তোমার জন্য আর কোনো বিগ ডিল না। আর আজকের পর থেকে যখন সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত কোনো অবজেক্টিভ পাবে, কিংবা 2 মার্কসের কোয়েশ্চেন পাবে, কিংবা 3 মার্কসের কোয়েশ্চেন পাবে, সেটাতে খুব ইজিলি তুমি কাজটা করবে। কোথায় কোথায় জিনিসটা মনে রাখতে হবে একটু বলি। সম্পত্তির বই মূল্যটা বের করার সময় মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যখন তোমাকে বলা হবে যে 2 বছর পর্যন্ত অবচয় এত টাকা, তৃতীয় বছরে এসে আমি এই মাসে বিক্রি করলাম, কোন মাসে বিক্রি করলো, কোন তারিখে বিক্রি করলো, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা কথা বলেছিলাম যে এই জায়গাটাতে অনেকের ভুল হয়, প্রিন্টারের এখানে মূল্যটা কত দেখাবো। অনেক স্টুডেন্ট এই জায়গাটাতে অবচয়যোগ্য মূল্য দেখায়, অর্থাৎ 10,000 টাকা দেখাবে। 10,000 টাকা দেখালে কিন্তু তোমার পুরো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। যে ভুলটা আমার মনে হয় যারা 2,333 টাকা বলেছো তারা করেছো 1,000 টাকার গরমিল। এটা খুব সিম্পল। তুমি যদি এখানে 10,000 টাকা দেখাও, তোমার এটার পেছনে কোনো লজিক কাজ করে না। একটু খেয়াল করে দেখো, তুমি 10,000 টাকাটা কিন্তু মনের ভুলে বসাচ্ছ। যে তুমি ভাবছো যে 10,000 টাকা দিয়ে তো সব কাজ করেছি, সেখানেও 10,000 টাকা হবে। এটাই ভুল। বিকজ তুমি 10,000 টাকা কেন করেছিলে তখন? অবচয়যোগ্য ব্যয় বের করার জন্য। আর এখন কি করছো? লাভ ক্ষতি বের করছো। লাভ ক্ষতি বের করার সময় তুমি কিসের সাথে কম্পেয়ার করবে? ক্রয় মূল্যের সাথে, রাইট? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ডিফারেন্সটাই লাভ এবং ক্ষতি। সো আমার ক্রয় মূল্য আমি ফেরত যাবো, আর আমার বিক্রয় মূল্য তো দেওয়াই ছিল 3,000 টাকা। অলরাইট, সো এখন আমরা দেখে নিচ্ছি ঝটপট উৎপাদন এককের সাথে এটার বেসিক মিলটা কোথায়। আর বাকি কাজটা আমার মনে হয় না রিপিট করার কোনো প্রয়োজন হবে। সো উৎপাদিত এককের সময় কি হয় এটা একটু বলে নিই। আচ্ছা, এটা ছিল আমার উৎপাদিত একক। উৎপাদিত এককের প্রথম বছর বলেছিলাম, যে লিখে নিই, আমি নিজেই ভুলে যাব। সো প্রথম বছর বলেছিলাম 10,000 টাকা, 10,000 একক উৎপাদিত হয়, রাইট? আচ্ছা, আর দ্বিতীয় বছর করা হয় 15,000 একক। ঠিক আগের মতোই প্রিন্টারটার আমি অবচয় বের করব। অবচয় বের করার জন্য যেটা করবো সেটা, আচ্ছা গাইজ, আমরা তো এখন অলরেডি একদম ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি অলমোস্ট। তো যাদের মনে হচ্ছে তোমাদের বন্ধুরা ক্লাসটা মিস করছে, অবশ্যই ভিডিওটা তাদেরকে শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও। বিকজ আমার মনে হয়, আর যদি কোনো কারণে সে বুঝতে একটু হেজিটেটেড ফিল করে, যদি তার মনে হয় যে সে বুঝতে পারছে না, তুমি তোমার বন্ধুর ইনস্ট্রাক্টর হয়ে তাকে হেল্প করবে। তুমি যখন ফাবলি হাপুর মতো করে প্রিটেন্ড করে ফাবলি হাপুর যা যা বলেছি সেম জিনিসগুলো তাকে বুঝিয়ে দিবে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের কিছুদিন পর তুমি এটা ইউটিউবে পাবে, আমাদের ওয়েবসাইটে গেলে পাবে। ওয়েবসাইটে হয়তো বা দিতে একটু সময় নিতে পারে, সেটার জন্য আমি বলে রাখবো যারা ভিডিওর পিছনে কাজ করছে তাদেরকে একটু হারি আপ করতে। সো তুমি এটা ওয়েবসাইটে পাবে, ইউটিউবে পাবে। সো সেখান থেকে তুমি অবশ্যই এটা যতবার প্রয়োজন হয় দেখে নিবে। আর নিজের বন্ধুকে অবশ্যই এখন ভিডিওটা শেয়ার করে ঝটপট জানিয়ে দাও। আর কমেন্ট সেকশনে আমাকে জানাও যদি তোমার কোনো প্রবলেম থাকে। আর আচ্ছা, আমাদের সাথে আর আচ্ছা, আপাতত যারা ক্লাস করছে তাদের আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করো। তো উৎপাদন একক নিয়ে কথা বলছিলাম, উৎপাদন এককের অবচয় দেখবো। অবচয়ের জন্য সেম, আমি ফার্স্টেই একদম সরলরেখার মতো খেয়াল করো, আমি ক্রয় মূল্যটা কি করছি? অরিজিনাল ক্রয় মূল্য নিচ্ছি, তাই না? অরিজিনাল কস্ট কত ছিল? 11,000 টাকা। সেই ক্রয় মূল্য থেকে বাদ দিব ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর নিচের জিনিসটা আমার চেঞ্জ হবে। নিচের জিনিসটা চেঞ্জ হবে কিভাবে? আয়ুষ্কাল অনুযায়ী। বলেছিলাম সরলরেখিকের সময় আমি আয়ুষ্কালটার একক ধরি বছর, আর এখানে ধরবো উৎপাদিত একক। সেটা কত ছিল? 1,00,000 ইউনিট। আচ্ছা, 1,00,000 ইউনিট এখানে না লিখে উৎপাদিত একক লিখি। ওকে, তাহলে ঝটপট এখানে করে নিই। 11,000 টাকা ছিল আমার অরিজিনাল কস্ট, সেখান থেকে 1,000 টাকা মাইনাস, নিচে 1,00,000। ওকে, তাহলে আমার এখানে নাম্বারটা আসবে, যেহেতু আমি খুব একটা ম্যাথ গিক না, সো আমি তোমাদের মতোই ক্যালকুলেটারই করে নিচ্ছি। আয়ন ভাই দেখলে খুবই লজ্জা পাবে। ওকে, সো আমার আসে 0.1। তাহলে আমি এখন আমার প্রথম বছরের জন্য অবচয় বের করবো। তাহলে আমার প্রথম বছর অবচয় কত দাঁড়ায়? প্রথম বছরে আমি 10,000 একক উৎপাদন করব। তাহলে 0.1 ইন্টু 10,000 একক। দ্বিতীয় বছর 0.1 ইন্টু 15,000 একক।
এখানে এই এককের সাথে আসলে বেসিক ডিফারেন্সটা দাঁড়ায়। যখন আমি সরলরেখিক করি তখন আমি বলি এখানে 2000 টাকা পার বছর, তাই না? 2000 টাকা করে খরচ হচ্ছে। আর এখানে বলছি আমি প্রথম বছর, খেয়াল করো এখানে কিন্তু জিনিসটা ভ্যারি করছে, অর্থাৎ জিনিসটা প্রথম বছরে একটা আসছে, দ্বিতীয় বছরে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেক বছর এটা চেঞ্জ হয়, এটা কিসের বেসিসে হয়? এটা হয় আমার প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী, অর্থাৎ আমার উৎপাদন ক্ষমতা অনুযায়ী। বিকজ প্রত্যেক বছর কিংবা প্রত্যেক হিসাবকালে তোমার একই রকম উৎপাদন হবে এটা কিন্তু হয় না। কোনো একটা সময় তোমার ডিমান্ড বেশি থাকে, কোনো একটা সময় তোমার ডিমান্ড কম থাকে। এটার উপর বেস করে আমি ক্রয় কিংবা বিক্রয়টাকে ডিফার করাই, ঠিক আছে? এই কারণে আমার উৎপাদন এককটা ডিফার করবে, এই কারণে উৎপাদন একক অনুযায়ী আমার অপচয়টা কম কিংবা বেশি হবে। তো এখন চলে যাচ্ছি ক্রমহ্রাসমান জের দেখতে। ক্রমহ্রাসমান জের আমার খুব পছন্দের একটা অপচয়ের মাধ্যম। তো আমরা এখন দেখবো ডাবল ডিক্লাইনিং মেথড। আমি ইংলিশটা লিখে রাখি অনেকগুলো, নাহলে ওয়ার্ড দিতে হবে। ডাবল ডিক্লাইনিং মেথড। ডাবল ডিক্লাইনিং মেথড পড়ার আগে তোমাদেরকে একটু বলে রাখা প্রয়োজন, ডাবল ডিক্লাইনিং মেথডের সময় কি হয়। ডাবল ডিক্লাইনিং মেথড করার সময় বছরের শুরুতে তোমার কাছে যে ক্রয় মূল্যটা থাকে, সেই ক্রয় মূল্যটাকে আমরা অবচয় দেখাবো। আচ্ছা, আর কি কি করব? অবচয় দেখানোর সময় আমি ধরে নিব প্রথম বছর আমার যে পরিমাণ ব্যবহার হবে, পরবর্তী বছর ব্যবহার জনিত ক্ষয় বেড়ে যাবে। এটা কেন করা হয়? যখন তুমি একটা টেবিল ব্যবহার করছো, টেবিলটা প্রথম বছরগুলোতে খুব ঝকঝকে তকতকে থাকে, তাই না? আমরা বলি যে আচ্ছা খুব ঝকঝক তকতকে টেবিলটার উপর উঠে বসে থাকা যায় পারলে, বলি আর কি। কিন্তু যতদিন এটার বেশি সময় যায় আমরা এটার প্রতি একটু যত্নশীল হই। আমরা বলি না না, টেবিলটা একটু পুরনো, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, ভেঙে যেতে পারে। এই যে একটা এক্সট্রা কনসার্ন, এই কারণেই আমরা ডাবল ডিক্লাইনিং মেথডে পরবর্তী বছরগুলোতে একটু কনসার্ন বেশি থাকি। কনসার্নটা প্রকাশ করি টাকার অ্যামাউন্টে। কি করি? প্রথম বছর যে পরিমাণ টাকা অবচয় দেখাই, পরের বছর বেশি টাকার অবচয় দেখাই। এটাই হচ্ছে আমার কনসার্ন, যেটা থাকি না, কনসার্নের একটা টাকার অ্যামাউন্ট। খুব সিম্পল, এবং এটা কিন্তু কমন সেন্স অনুযায়ী করা হয়। ওকে, আর আমার কাছে মনে হয় ডাবল ডিক্লাইনিং মেথডটা একটু বেশি লজিক্যাল। সো বলছিলাম ক্রয় মূল্যের কথা। ক্রয় মূল্যটা ছিল অরিজিনালি আমার 11,000 টাকা। তাহলে ভগ্নাবশেষ মূল্য ছিল কত? আমার ভগ্নাবশেষ মূল্য ছিল 1,000 টাকা। আচ্ছা, যেহেতু আমি কথা বলছি ক্রমহ্রাসমান জের নিয়ে, তোমাদেরকে একটা ছোট কোয়েশ্চেন দিয়ে দেওয়া উচিত আমার, রাইট? আমি একটা ছোট কোয়েশ্চেন দিয়ে দিই, ছটপট আমার কোয়েশ্চেনটা অ্যান্সার করতে দাও। এরপর চলে যাচ্ছি ক্রমহ্রাসমান জের সংক্রান্ত বাকি প্রশ্নে। আচ্ছা, ক্রমহ্রাসমান জের থেকে প্রশ্নটা হচ্ছে খুব সিম্পল। একটা সম্পদের ক্রয় মূল্য দেয়া আছে 7,000 টাকা এবং সম্পদের ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে 1,000 টাকা। আর দ্বিগুণ ক্রমহ্রাসমান জেরে অবচয়যোগ্য ব্যয় কত? অবচয়যোগ্য ব্যয় হচ্ছে ঠিক যেই ব্যয়টাকে আমরা পার্সেন্টেজ দিয়ে গুণ করব, ওই ব্যয়টা কত, কোন কস্টটাকে তুমি অ্যালোকেট করবে। একটু আগে বলছিলাম যে আমি সম্পদের ক্রয় মূল্যটাকেই ভাগ করে দেখাবো। একটু ঝটপট আমাকে কমেন্ট সেকশনে বলে দাও রাইট অ্যান্সারটা কোনটা হবে। আচ্ছা, রাজু কমেন্ট করেছো যে কাঞ্চি ভালো করে বুঝো। আচ্ছা, কেন কেন ওই আয়শাই কেন ভালো মতো বুঝবে? তুমিও ভালো মতো বুঝবা, তাহলে তো আপুর মন খারাপ হবে, না আমার মনে হয় আমি তোমাকে বুঝাতে পারি নাই, তখন আমার মন খারাপ হবে। ওকে, সো আমাদেরকে ফার্স্ট অ্যান্সার করেছো ফয়সাল। ফয়সাল বলেছো 7,000 টাকা, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। একটু পরে বলি। আচ্ছা, ইয়াফি বলেছো বি, রিমন বলেছো বি, নিশাদ বলেছো বি, দেবজিৎ তাহের বলেছো এ, আভা বলেছো 7,000 অর্থাৎ এ, খন্দকার আকিব বলেছো এ, জোবাইরুল বলেছো বি। ওকে, সো আমি বলে দিই রাইট অ্যান্সারটা কোনটা হবে। রাইট অ্যান্সারটা হবে এ। রাইট অ্যান্সারটা কেন এ হবে এখন তাহলে এটা একটু বলে দেওয়া প্রয়োজন। বলছিলাম ক্রমহ্রাসমান জের অর্থাৎ ডাবল ডিক্লাইনিং মেথড অনুযায়ী আমি আমার ক্রয় মূল্যটাকে ভাগ করে দিই। ক্রয় মূল্যটাকে আমি অবচয়যোগ্য ব্যয় হিসেবে দেখি। এটার পেছনে লজিকটা কি একটু বলি। প্রথম বছর আমার হাতে যা খরচ, মানে যা ব্যয় থাকে, ক্রয় মূল্য থাকে, প্রত্যেক বছর আমি সেটাকে অবচয় করতে থাকি। করতে 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 লাস্টে গিয়ে একটা অ্যামাউন্ট বেঁচে যায়। ওই বেঁচে যাওয়া অ্যামাউন্টটাই হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য।
তোমাকে যখন একটা ক্রমরা সমান জেড দেওয়া হবে, ক্রমরা সমান জেড সংক্রান্ত একটা এমসিকিউ, তোমাকে কনফিউজ করার জন্য সব সময় ভগ্নাবশেষ মূল্য দিয়ে দেওয়া হবে, কিন্তু তুমি কখনো ভগ্নাবশেষ মূল্যটাকে গ্রাহ্য করবা না, বিকজ যখন ডাবল ডিক্লাইনিং মেথড করা হয় সবসময় অরিজিনাল ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজটা গুণ করে আমার অবচয় বের করা হয়। এই ছোট্ট প্রশ্ন মানে ইনফরমেশনটা তোমাদেরকে জানানোর জন্যই প্রশ্নটা দেয়া। যারা ভুল করেছো একদম মন খারাপ করো না, বিকজ আজকে তোমার জন্য এটা জানার একটা অনেক বড় সুযোগ ছিল। সো রাইট অ্যান্সারটা হচ্ছে 7,000 টাকা, অর্থাৎ এ, এবং এই 7,000 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্যটা। আর বাকি যারা আমাদেরকে অ্যান্সার করেছো রাইট অ্যান্সার একটু বলে দেওয়া ভালো। আচ্ছা, নাইম, মানিক, তোমরা সি বলেছিলে, বাট আশা করি এখন তোমরা বুঝতে পারছো কেন সিটা হবে না। আর আমাদেরকে রাইট অ্যান্সার করেছো হিমু, থ্যাংক ইউ সো মাচ। ত্রিশু বলেছো এ হবে। আর মিনহাদুর 8,000 টাকা বলেছিলে, ভাই তুমি এখন বোধহয় বুঝতে পারছো রাইট যে কেন এটা 7,000 টাকা হবে। আচ্ছা, ত্রিশু বলেছো 6,000 টাকা। ত্রিশু সরি, আমি খেয়াল করিনি। ত্রিশু অ্যান্সারটা ভুল। ত্রিশু আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু এ হবে, 7,000 টাকা। আর রাইট অ্যান্সার করেছো রাজু, 9 পরে বুঝতে পেরেছো, আচ্ছা এ হবে, থ্যাংক ইউ। নভেল বলেছো এ, নভেল আজকে আমাদের খুব অ্যাটেন্টিভ একজন স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আর আরো আছো সাইম, সাইম বলেছো এ হবে। ওকে, ইশিকা, ইশিকা আমাদেরকে প্রশ্ন করেছো কিভাবে। আপু আমি একটু আগে জাস্ট বলছিলাম কিভাবে, আরেকবার বলে দিচ্ছি যে ক্রমরা সমান জের অনুযায়ী আমরা কি করি, সরল রৈখিক থেকে তো এটা কোনো না কোনো দিক দিয়ে ভিন্ন হতে হবে, না হলে তো এটা একসাথে একদম ক্লাস করে যাবে। সো ডিফারেন্সটা হচ্ছে সরল রৈখিকের সময় আমরা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে নেই। 11,000 থেকে, সরি আগের উদাহরণে আমরা 11,000 টাকা করছিলাম, যে ক্রয় মূল্য 11,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা, তাহলে আমার এটার অবচয়যোগ্য ব্যয় বা যে কস্ট আমি অ্যালোকেট করব সেই কস্টটা ছিল 10,000 টাকা। এটার ক্ষেত্রে যদি এটা সরল রৈখিক হতো তাহলে আমি 7,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিয়ে বলতাম আমার অবচয়যোগ্য ব্যয় হবে 6,000 টাকা। বাট যেহেতু আমি বলছি এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি, অর্থাৎ ডাবল ডিক্লাইনিং মেথড, সো ক্রমহ্রাসমান জের অনুযায়ী আমার ক্রয় মূল্য 7,000 টাকা যদি হয় তাহলে এই 7,000 টাকার উপরেই আমি পার্সেন্টেজ গুণ করে অবচয় বের করব। সেক্ষেত্রে আমার ভগ্নাবশেষ মূল্যটা কোথায় গেল, ভগ্নাবশেষ মূল্যটা একদম আমার আয়ুষ্কাল শেষে যেই পরিমাণ টাকাটা বেঁচে যাবে সেই পরিমাণ টাকাই হবে আমার ভগ্নাবশেষ মূল্য। সো এর সাথে সাথে আমি আমাদের পরের পার্টে চলে যাচ্ছি, যেখানে আজকে দেখবো আগের ঠিক আমাদের যে উদাহরণটা করছিলাম সেই উদাহরণ অনুসারে ক্রমহ্রাসমান জেরের প্রথম বছরের আমার অবচয় কত হয়। সো ক্রমহ্রাসমান জের যেহেতু করছি, আচ্ছা ক্রমহ্রাসমান জের যেহেতু করছি, ক্রমহ্রাসমান জের অনুযায়ী আমাদেরকে অবচয়ের হার বের করতে হয়। এই অবচয়ের হার বের করাটা আগেই বলিনি, আমি ক্রমহ্রাসমান জের বলতে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের বোঝাচ্ছি, রাইট, ডাবল ডিক্লাইনিং মেথড। সো ডাবল ডিক্লাইনিং মেথডে অবচয়ের হার হচ্ছে, একটু খেয়াল করো, আমি জানি তোমরা অনেকেই জানো, তাও বলে রাখি, ফার্স্টে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2, ঠিক আছে। সো আমাদের যেহেতু ছিল 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ছিল, আমাদের প্রিন্টেডটা আয়ুষ্কাল ছিল 5 বছর, তাহলে জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো। ওকে, সো 100% ডিভাইডেড বাই 5 ইন্টু 2, তাহলে আমার অবচয়ের হার আসছে 40%। তার মানে আমার প্রথম বছর অবচয় কত দাঁড়াচ্ছে, প্রথম বছর অবচয়টা কোন টাকার উপর ধরবো, এই প্রশ্নটার উত্তরটা করার জন্য তোমাকে আগের প্রশ্নটা দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে আমি অবচয় যোগ্য মূল্য হচ্ছে আমার, একটু খেয়াল করো ইশিকা স্পেশালি তোমাকে বলছি যেহেতু তুমি আমাদেরকে প্রশ্নটা করেছিলে। সো আমাদের 11,000 টাকা ক্রয় মূল্য অরিজিনাল কস্ট, এই কস্টের উপরে আমি 40% ধরছি, এবং এটা আমার মনে হয় না আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে। কেন আমি 11,000 টাকায় ধরছি, এই 11,000 টাকার উপর আমি আমার বের করছি অবচয়। আচ্ছা সরি, 4,400 টাকা আমার প্রথম বছর অবচয় হচ্ছে, তাহলে আমার দ্বিতীয় বছর অবচয় কত হচ্ছে, দ্বিতীয় বছর অবচয়টা বের করার জন্য আমার অরিজিনাল কস্ট থেকে আমি আমার অবচয় টাকাটা মাইনাস করব, যেই টাকাটা বের হবে এটাকে আমরা বলবো বুক ভ্যালু। সো আমার 11,000 থেকে আমি বাদ দিচ্ছি 4,400 টাকা, তাহলে আমার বুক ভ্যালু দাঁড়াচ্ছে 6,600 টাকা, এবং এটাকে আমরা বলবো
সরি এখানে ভুলে দ্বিতীয় বছর লেখা, এটা হচ্ছে আমার প্রথম বছর শেষে আমার বুক ভ্যালু অথবা আমার বই মূল্য, সেটা কত দাঁড়াচ্ছে 6,600 টাকা। ক্রমরসমান জেরে এটাই একটা টুইস্ট যে আমি যখন দ্বিতীয় বছরের জন্য বের করব, দ্বিতীয় বছর আমার আমি যখন দ্বিতীয় বছরের জন্য বের করব, দ্বিতীয় বছর আমি এই 6,600 টাকার উপর আবারও 40% হারে অবচয় বের করব। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান জেরের একটা ছোট্ট টুইস্ট। আমি একটু বের করে নিই। 2,640। এটা ছিল আমার দ্বিতীয় বছরের অবচয়। তাহলে আমার দ্বিতীয় বছরের বুক ভ্যালু কত দাঁড়াবে? দ্বিতীয় বছরে আমার বুক ভ্যালু দাঁড়াবে, ফার্স্টে আমি আমার অরিজিনাল কস্ট ছিল 11,000 টাকা, 11,000 টাকা থেকে 4,400 মাইনাস, দেন 2,640 মাইনাস 3,960। 3,960 হচ্ছে আমার দ্বিতীয় বছরের পর বুক ভ্যালু। সো এটা ছিল আমার জন্য ক্রমহ্রাসমান জের। আমার মনে হয় আজকের পর ক্রমহ্রাসমান জের বের করতে আর কারো কোনো প্রবলেম হবে না। এবং এই ক্রমহ্রাসমান জের বের করার পরবর্তী স্টেপটা আমি তোমাদেরকে সরলরেখার সময় বলে দিয়েছিলাম যে আমার অরিজিনাল কস্ট যেটা থাকবে সেটাই হবে তোমার বুক ভ্যালু, এবং সেই নগদান বলেছিলাম 3,000 টাকায় বিক্রি করছি, এবং সেই নগদানের এগেইনস্টে আমি আবারও 11,000 টাকার বই আমার যে ক্রয় মূল্যটা সেটাই দেখাবো। আর পুঞ্জীভূত অবচয় তুমি জাস্ট অবচয় টাকাটা যোগ করে দেখাবে। তৃতীয় বছরের জন্য বের করতে হবে অবচয়টা কত, এটা তোমার জন্য হোমওয়ার্ক, যে তুমি তৃতীয় বছরের জাস্ট সেম একইভাবে বের করবে এই তোমার বুক ভ্যালুর উপর 40%, আমি বলেও দিচ্ছি, বুক ভ্যালুর উপর 40% বের করবে, ভাগ করবে 12 দিয়ে, গুণ করবে 4 দিয়ে, বিকজ বলেছিলাম যে আমি এপ্রিল মাসে সেটা বিক্রি করে দিচ্ছি। দেন যেটা থাকবে সেই অবচয় টাকাটা যোগ করে 3 বছরের পুঞ্জীভূত অবচয় সেটা হবে ডেবিট, আর ডিফারেন্স অ্যামাউন্টটা হবে ক্ষতি বা লাভ। সো এটা ছিল আজকের জন্য অবচয়ের ক্লাস। আগামী ক্লাসের জন্য আমাদের দেখা হবে ঠিক রাত 9টায় রেওয়া মেল নিয়ে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।